তোমার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমি তোমার জীবনটা শেষ করে দিলাম মহানামা। এই শাস্তি তো তোমার নয়, এই শাস্তি আমার প্রাপ্য। তোমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি তোমায় নিয়ে খেলেছি, তোমার জীবন বিপন্ন করে দিয়েছি। আর আজ তোমাকে এই অবস্থায় থেকে বুঝতে পারছি আমি তোমার স্বপ্ন পূরণের কোনো চেষ্টাই করিনি। আমি 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 নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম। ক্ষমা করে দাও আমায়, তুমি ক্ষমা করে দাও। অতীতে কি হয়েছে না হয়েছে আমি জানি না দিদি, তবে এখন যা কিছু ঘটছে সেটা আমার ইচ্ছেতে ঘটছে। যা করছে আমি নিজে করছি। আমি তোমায় প্ররোচিত করেছি বলেই তুমি বিদ্রোহ করেছো মহানামা। আমি তোমার মনের মধ্যে আগুন জ্বালিয়েছি। কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি তার জন্য তোমাকে এতটা যন্ত্রণা পেতে হবে। দিদি আমি এইসব নিয়ে ভাবছি না, তুমিও ভেবো না। আমি জানি এখন আমার সময় খুব খারাপ যাচ্ছে, আমার সব কিছু কিরকম, তবে বেশি দিন নয় দিদি, খুব শিগগিরই তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আমি সব তুমি সাবধানে থেকো, কেমন? সাবধানে থেকো। এখন তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও তুমি। তোমাকে এভাবে ফেলে রেখে সাক্ষাতের সময় শেষ। যাও। সাবধানে থেকো। তুমিও। দুঃখ প্রকাশ করে আমায় লজ্জিত করবেন না মহারাজ। মানুষ অপরাধ করলে শাস্তি পাবে, সেটাই তো স্বাভাবিক। জানি সমৃদ্ধি, খুব ভালো করে জানি, কিন্তু অপরাধীটা একমাত্র শাস্তি পায় না, তার আশেপাশে তার আপনজনেরাও থাকে, তাদের কথাও ভাবতে হয়। সমৃদ্ধি, দেখো তোমার সবে বিবাহ হয়েছে, আর জীবনের শুরুতেই যদি... মহারাজ, আপনি তো ন্যায় বিচারই করেছেন, স্বামীকে সংশোধনের একটা সুযোগ দিয়েছেন। স্ত্রী হিসাবে আমার কাছে এর থেকে বড় আনন্দের কথা কি হতে পারে? তাছাড়া আমি যদি সত্যি সৌভাগ্যবতী হই, আমার যদি সিঁদুরের জোর থাকে, তাহলে আমি আমার স্বামীকে আবার নতুনভাবে ফিরে পাবো। তবে আপনার এই সিদ্ধান্তটা কিন্তু
একেবারেই সঠিক নয় মহারাজ। একজন রাজকুমারকে তার প্রাসাদে এভাবে নজরবন্দি করে রাখাটা অত্যন্ত অপমানজনক। ঠিক বলেছ, ঠিক বলেছ ঐশিকা, সেটা অত্যন্ত অপমানজনক। কিন্তু মহানামা যদি বুঝতে পারে যে তাকে কেন শাস্তি দেওয়া হয়েছে এবং সে তার যদি ভুলের সংশোধন করে, সেটাই তার জন্য মঙ্গলদায়ক হবে। কিন্তু এটা তো আমি একেবারেই মানতে পারছি না মহারাজ। অনেক কথা আছে যেগুলো আমরা মন থেকে মেনে উঠতে পারি না, কিন্তু তবুও আমরা বাধ্য হই মানতে। আমরা মনকে বাধ্য করি। এই দেখো না, আমি মেনে নিয়েছি, সমৃদ্ধি মেনে নিয়েছে, খনামা মেনে নিয়েছে। দেখো শিখা, আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা সঠিক। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। এতে কুমারের ভালো হলেই ভালো। তাহলে সব থেকে বেশি খুশি আমিই হব মহারাজ। খনামা, আজ আমি তোমার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। তোমার অসাধারণ সাহস এবং বুদ্ধিমত্তার জন্যই আজ আমি শুধু এক ভাই হিসাবে নয়, এক রাজা হিসাবে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি। এসবে তোমাদের আশীর্বাদ বাবা। আমাদের আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে। শুধু একটা কথাই মাথায় রেখো, সর্বদা সর্বদা এই পথেই চলো, সৎ পথে চলো। দেখো, পৃথিবীতে তোমার থেকে সুখী আর কেউ হবে না। মহারাজ, হুম? আমি একবার স্বামীর সাথে দেখা করতে চাই, অবশ্য যদি আপনি অনুমতি দেন। দেখো সমৃদ্ধি, তুমি যখন খুশি তখন মহানামার সাথে গিয়ে দেখা করতে পারো। আর হ্যাঁ, এর জন্য আমার অনুমতির কোনো প্রয়োজন নেই। তাহলে আমি এখনই একবার নীতিমণি। আমিও তোমার সাথে যাব। আমার ভাই কাকার সাথে অনেক কথা আছে। ঐশিকা, আজ খনা যদি না থাকতো তাহলে হয়তো আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতাম, আর তার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আমাদের সকলের খনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ভাই কাকা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার উচিত ছিল স্ত্রী হিসাবে আপনার পাশে দাঁড়ানো, আপনাকে সাহায্য করা। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল আপনাকে সমর্থন করলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। ভাই কাকা, আমরা যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সে যদি তার ভুল বুঝতে পারে
তাকে যদি বোঝানো হয় তাহলে সে নিজেকে পরিবর্তন করতে পারে। তবে সবাই সে সুযোগ পায় না ভাই কাকা, তোমাকে সে সুযোগ দেওয়া হয়েছে। তুমি যদি চাও আমরা তোমাকে সাহায্য করতে পারি ভাই কাকা। আমার আর কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আর এই মুহূর্তে তোমরা দুজনে আমার এই কক্ষ ত্যাগ করো, যাও। কি হলো, তোমাদের কথা কানে ঢুকছে না? যাও। ও, বুঝতে পেরেছি, আসলে তোমরা এখনো শান্তি পাচ্ছ না। শুধুমাত্র আমার এই বন্দি দশা থেকে তোমরা এখনো শান্ত হওনি। আর কি চাও বলো তো? আমাকে মানসিকভাবে নির্যাতন করতে চাও? না না ভাই কাকা, তুমি ভুল বুঝছো। কিচ্ছু ভুল বুঝছি না এখন আমি। আজ তোমাদের জন্য আমার এই অবস্থা, আজ তোমাদের জন্য আমার এই বন্দি দশা। ভাই কাকা, বিশ্বাস করো, আমরাও তোমার মতো খুবই কষ্ট পাচ্ছি। কিসের কষ্ট পাচ্ছ কোনা তোমরা? তোমরা তো যা চেয়েছিলে তাই পেয়েছো। তোমরা তো জয়ী হয়েছো সমৃদ্ধি। তোমরা আনন্দ করো। ভাই কাকা, বিচার সভায় তোমাকে বাঁচানোর জন্য আমরাই লড়াই করেছিলাম। আমরা না থাকলে তো। ও হ্যাঁ, আমি যে একদম ভুলে গিয়েছিলাম। তাই তোমরা আমার কাছে এসেছো ধন্যবাদ চাইতে। ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনি যা করেছেন, যেভাবে করেছেন, সেটা কি আপনি ঠিক করেছেন? সে বিষয়ে আমি তোমাকে কোন রকম কৈফিয়ত দিতে রাজি নই সমৃদ্ধি। ভাই কাকা, তোমায় ঘিরে আমাদের অনেক আশা। তোমাকে শুধু এটুকুনি জানাতে এসেছিলাম যে আমরা তোমার পাশে ছিলাম, আছি ও থাকবো। ব্যাস, আর কোনো কথা নয়। আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি জানি একজন প্রকৃত বীরের এই মুহূর্তে কি করা উচিত। পরাজিত হয়ে আগামী দিনের জন্য প্রস্তুত থাকা। রাজিমা, আমি আপনাকে বারণ করেছিলাম, শুনলেন না। আবারও আপনি আমার ভাইয়ের পথের কাঁটা হয়ে দাঁড়ালেন। আর এবার যা করলেন তা তো অবিশ্বাস্য। আপনার কি বিবেক বলতে কিচ্ছু নেই? শোনো ত্রিজটা, আমি থাক, কোনো মিথ্যে অজুহাত দিতে হবে না আপনাকে। আপনি কি বলবেন তা আমার জানা আছে। ও তুমি জানো যে আমি কি বলবো? হ্যাঁ রাজিমা, আমি খুব ভালো করে চিনে গেছি আপনাকে। যতই আপনি ভালো মানুষের মুখোশ পরে থাকুন না কেন, আপনার আসল রূপ অত্যন্ত কদর্য। ত্রিজটা, চিৎকার করবেন না, এটা কিন্তু কোনো বিচার সভা নয় রাজিমা। আর আমিও আপনার বন্দি অপরাধী নই। তাই আমার ক্ষোভ, জ্বালা, যন্ত্রণার কথা আপনাকে শুনতেই হবে। আমার ভাইয়ের বিচার হয়ে গেল। আমি খবরই পেলাম না, আমাকে কেউ জানানোর সৌজন্য বোধ করলো না। আর আপনি তো সেখানে ছিলেন। আপনি সবকিছু বসে বসে দেখলেন।
কোনো প্রতিবাদ করলেন না? প্রতিবাদ? রাজিমা, আপনি না এই পরিবারের সকলের বড়। আপনি নাকি সবসময় ন্যায়ের পথে চলেন। তাহলে আপনার তো উচিত ছিল এই অন্যায়ের প্রতিবাদ করা। শোনো ত্রিজটা, মহানামার সঙ্গে কোনো রকম অন্যায় করা হয়নি। মহানামা যা করেছে তার জন্য সে উচিত শিক্ষা পেয়েছে। আর আরেকটা কথা মনে রেখো, উপতিশ্বর রাজা বলে তাই মহানামার এই শাস্তি হয়েছে, তা না হলে ওর প্রাণদণ্ড হতো। কি অবলীলায় বললেন না, প্রাণদণ্ড। একবারও ভেবে দেখেছেন রাজিমা? তাহলে আমার কি হতো? আমি কিভাবে বাঁচতাম? ত্রিজটা, এর জন্য তুমি ঈশ্বরকে ধন্যবাদ দাও। কিসের ধন্যবাদ? আমার ভাই এখন যেভাবে বেঁচে আছে সেটা কি খুব ভালো, খুব সম্মানের? ত্রিজটা, তোমার খুশি হওয়া উচিত। সে নিজেকে সংশোধন করার একটা সুযোগ পেয়েছে। সবাই তো এই সুযোগ পায় না। আমার কাছে এটা মোটেও গুরুত্বপূর্ণ নয়। মহানামা এখন বন্দী, এটাই হলো শেষ কথা। না, শেষ কথা তা নয় ত্রিজটা। শেষ কথা হলো মহানামা কত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারে, কত তাড়াতাড়ি নিজেকে শুধরোতে পারে। আর আমার বিশ্বাস, সবাই মিলে যদি চেষ্টা করা হয়, ওকে সাহায্য করা হয়, একদিন না একদিন ও নিশ্চয়ই বদলাতে পারবে। ত্রিজটা, তুমি মাথা গরম করো না, শান্ত হও, নিশ্চিন্তে থাকো। আমি বলছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার ভাই যন্ত্রণায় ছটফট করবে, আর আমি নিশ্চিন্তে হাত পা চড়িয়ে বসে থাকবো রাজিমা। এতই যখন তোমার ভাতৃপ্রীতি, তাহলে মহানামাকে বিপদে চলার পথ থেকে বিরত করনি কেন তুমি? কেন তাকে ভুল বুঝিয়েছো? কেন তাকে কুমন্ত্রণা দিয়েছো? কেন তার কানে বিষ ঢেলে দিয়েছো? ত্রিজটা, তুমি জন্মসূত্রে ওর দিদি হতে পারো, কিন্তু ভাই বোনের সম্পর্কের কোনো মর্মই তুমি বুঝো না। আর একটা কথা, ত্রিজটার সুযোগ কিন্তু শুধু মহানামাকে দেওয়া হয়নি, সুযোগ তোমাকেও দেওয়া হয়েছে। তুমি তোমার ভুল সংশোধন করো। যদি তা না করো, তাহলে মহানামার সাথে সাথে কিন্তু তোমাকেও ছেড়ে কথা বলা হবে না। আর আমি খবর পেলাম তুমি মহানামার সঙ্গে দেখা করেছো। একটা কথা বলে রাখি, এটা কিন্তু আর সম্ভব হবে না, চেষ্টা করলেও হবে না। রাজিমা, যদি ভাই বোন একসাথে ভালো করে থাকতে চাও, তাহলে আমাদের কথা মতো চলো। তুমি বিশ্বাস করো, এতে তোমাদের দুজনেরই মঙ্গলই হবে। খনা, বন্ধুদের সাথে কি গল্প করছো? আজ আমরা আর কোনো গল্প করছি না মিহির, আমরা শুধু পরস্পরের দিকে তাকিয়ে রয়েছি। জানো মিহির, ছোটবেলায় মা রাজিমার কাছে অনেক মহাভারতের গল্প শুনেছি, কত রোমাঞ্চের হয়েছে, কিন্তু এই গল্পের ভেতরে এত যন্ত্রণা লুকিয়ে আছে তা আমি বুঝতে পারিনি মিহির।